নমস্কার, নটা নিউজরুম লাইভে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং নিউজরুম লাইভের শুরুতেই আনলক পর্যায়ে মানুষ যে বাস যাতায়াত করবেন তার জন্য উপায় কি? কারণ বেসরকারি বাস তো বেশ কম, সেই বেসরকারি বাসের সংখ্যা বাড়াতে এবার রাজ্যের পদক্ষেপ। 1 জুলাই থেকে বেসরকারি বাস রাস্তায় নামানো হবে এবং প্রচুর পরিমাণে যাতে বেসরকারি বাস রাস্তায় নামানো হয় তার জন্য পদক্ষেপ। রাজ্যের কি পদক্ষেপ? প্রথমত, বেসরকারি বাসের ভাড়া বাড়ানো হবে না, মানুষের কথা মাথায় রেখেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, বেসরকারি বাস যাতে কোনো রকম ক্ষতির মুখে না পড়ে তার জন্য 15,000 টাকা করে বাস পিছু দেবে রাজ্য সরকার আগামী 3 মাস। মহার্ঘ ডিজেল, বাস চালানোর খরচ তুলতেই নাজেহাল অবস্থা বাস মালিকদের। তবুও জনস্বার্থে বেসরকারি বাসের ভাড়া বাড়াতে চায় না রাজ্য সরকার। তবে কলকাতায় 6,000 বেসরকারি বাসকে আর্থিক সাহায্য দেওয়া হবে, অর্থাৎ সরকারি সাহায্যে চলবে বেসরকারি বাস। ইমিডিয়েট 3 মান্থসের জন্য একটা প্রজেক্ট আমরা করেছি, সেটা হচ্ছে প্রতি প্রাইভেট বাস বা মিনি বাস যেটা আছে 1 জুলাই থেকে এই 6,000 যে বাসের ওদের যে সংখ্যা আছে প্রতি বাস প্রতি গভর্নমেন্ট এই 3 মাস 15,000 টাকা করে ওদের দেবে। সেই টাকাটা ওরা কিভাবে ইউজ করবে, সাবসিডি না কমিশন না কিভাবে সেটা ওরা দেখবে, বাট ওরা কিন্তু 6,000 বাসই রাস্তায় নামাবে। অনেক সময় ড্রাইভার কন্ট্রাক্টররা কাজ করে সারা বাংলা জুড়েই কলকাতা থেকে, তাদের সেরকম সুযোগ সুবিধাও তারা পায় না, তাই তাদের আমরা এখন থেকে স্বাস্থ্য সাথীতে আমরা তাদের মেম্বার করে দিলাম। যদি ক্লাবকে টাকা দিতে পারেন বিনা কারণে, সেই টাকাটা বাস মালিকদের ক্ষতিপূরণ দিন, যে ক্ষতিটা হচ্ছে। আজকে হয়তো সেই কথা মেনে হিসাবে 500 টাকাই হচ্ছে, মাসে 15,000 টাকা হলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন। আমার মনে হয় এবার বাস চলা উচিত। টানা 20 দিন ধরে বেড়েই চলেছে ডিজেলের দাম। এই পরিস্থিতিতে ভাড়া বাড়ানোর দাবিতে অনড় ছিলেন বাস মিনি বাস মালিকরা। মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্য ঘোষণার পর কি ভাবছেন বাস মালিকরা? রাজ্য সরকার ভর্তুকিতে গাড়ি চালাতে পারে, কিন্তু আমরা যারা সরকারি বাস চালাই আমরা ভর্তুকি চাইনি। আমরা চেয়েছি যারা ইউজার, যে যাত্রী আমাদের গাড়িতে ওঠে তাদের মাধ্যমে আমাদের টাকাটা আসুক এবং আমাদের আয় এবং ব্যয়ের যে সমতাটা সেখান থেকে পরিপূর্ণ হবে। বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ সভাপতি টিটু সাহার দাবি, এই আর্থিক সাহায্য এক ধরনের উৎসাহ ভাতা, এর ফলে স্থায়ী সমাধান হবে না। একই মত বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাস্তায় বাস নামাতে রাজি প্রত্যেকেই। 1 জুলাই থেকে রাস্তায় নামবে অতিরিক্ত বেসরকারি বাস, যাত্রী ভোগান্তি কমবে বলে আশাবাদী পরিবহন দপ্তর। নিউজ 18 বাংলা। শুধু বেসরকারি বাসই নয়, শহর সচল রাখতে মেট্রো চালানোরও প্রস্তাব মুখ্যমন্ত্রীর। 1 জুলাই থেকে চালানো হোক মেট্রো, তবে সেক্ষেত্রে কি করতে হবে না, সেক্ষেত্রে যাতে স্বাস্থ্যবিধি ঠিকঠাক মানা যায়, সামাজিক দূরত্ব ঠিকঠাক মানা যায়, তার জন্য রাজ্যের প্রস্তাব যত সিট তত টিকিট, এই ফর্মুলাতে চলুক। মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে রাজ্যের সঙ্গে কথা বলে আলোচনা করে মাস্টার প্ল্যান তৈরি করা হবে। পয়লা জুলাই থেকে দেশ জুড়ে আনলক 2। অন্য বড় শহরগুলিতে সম্ভবত মেট্রো চালু হচ্ছে না, কিন্তু কলকাতায় শর্ত সাপেক্ষে মেট্রো চালুর প্রস্তাব দিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব, 1 জুলাই থেকে কলকাতায় চালু হোক মেট্রো। আর মেট্রোর সাথে আমরা কথা বলছি কলকাতা মেট্রো, যে সোশ্যালি স্যানিটাইজেশন করে যতগুলো সিট ঠিক ততগুলো যদি তারা টিকিট কেটে অ্যালাউ করে তাহলে কিন্তু মেট্রো চলতে পারে, তাতে মানুষের সুবিধাও হয়। মেট্রো যেহেতু একটা সিস্টেম আছে, তাদের তো অটো সব গেট, যতগুলো টিকিট কাটবে ঠিক ততগুলোই গেটের মধ্যে দিয়ে ঢুকবে, এই সিস্টেমটা ওদের আছে। লকডাউনের আগে সোম থেকে শুক্রবার নোয়াপাড়া থেকে কবি সুভাষ 288টি মেট্রো চলত। শনিবারে নোয়াপাড়া থেকে কবি সুভাষ 236টি মেট্রো চলত। রবিবার নোয়াপাড়া থেকে কবি সুভাষ 124টি মেট্রো চলত। সপ্তাহের কাজের দিনে 7 লক্ষেরও বেশি মানুষ এই রুটে মেট্রোতে যাতায়াত করেন। সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর 5 পর্যন্ত প্রতিদিন 72টি মেট্রো চলাচল করত। হ্যাঁ, সুবিধা হবে, তাহলে ভিড় না হলে তো
সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা যাবে। আর যেই এক্সেসিভ ভাড়া দিয়ে যাচ্ছি এখন প্রবলেম হচ্ছে রাস্তায়, সেটা হবে না। হ্যাঁ, দুটোই বাঁচবে। যা অবস্থা বাসে এভাবে যেতে হচ্ছে, যদি হয় ওটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে সুবিধাই হবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে তারা পরিষেবা দিতে প্রস্তুত। রাজ্যের সঙ্গে আলোচনা করেই মাস্টার প্ল্যান তৈরি হবে। আপাতত যা প্রোটোকল আছে, স্টেট গভর্নমেন্ট আমাদের রেলওয়ে বোর্ডে মানে এটা লিখে জানাবেন, এবং তারপরে রেলওয়ে বোর্ড থেকে আমাদের কাছে ডাইরেক্টিভস আসবে, নির্দেশ আসবে। সেই অনুযায়ী আমরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে মেট্রো রেল একসঙ্গে বসে সমস্ত মোডালিটিস ওয়ার্কআউট করব। আমরা কিভাবে চালাবো কি না চালাবো আমরা একসঙ্গে আলোচনা করব স্টেট গভর্নমেন্টের সাথে, করে আমরা তারপরেই চালাবো। বিধি মেনে মেট্রো চলার প্রস্তাবে আপত্তি নেই বিরোধীদেরও। মেট্রোর সঙ্গে কথা বলে বিধি মেনে হওয়া উচিত। যদি মনে হয় যে সব স্বাভাবিক করতে হবে, কিন্তু বিধি মেনে করা উচিত, তাদের আপত্তি কিছু নেই। বাস চললে মেট্রো চলতে অসুবিধা কি আছে? অফিস কাছারি সবই খোলা, ট্রেন চালু হয়নি, বাস চললেও অনেক যাত্রীর তাতে কোনো লাভ নেই। এই পরিস্থিতির মধ্যে মেট্রো চললে খানিকটা অসুবিধা কমবে। নিউজ 18 বাংলা। 15টা বিষয় বাকি ছিল। 2, 6, 8 এই জুলাই এই 3 দিন ধার্য করা হয়েছিল উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার জন্য, কিন্তু উচ্চ মাধ্যমিকের এই বাকি পরীক্ষা বাতিল করে দিল উচ্চ মাধ্যমিক পর্ষদ। সেক্ষেত্রে মূল্যায়ন কিভাবে হবে তা বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত নেবে, এবং 31শে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে। সুপ্রিম কোর্টের দেখানো পথেই হাঁটল রাজ্য প্রশাসনের সিদ্ধান্ত এবছর উচ্চ মাধ্যমিকের বাকি সমস্ত পরীক্ষা বাতিল। 2, 6 ও 8 জুলাই এই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল। যে সুপ্রিম কোর্টের সঙ্গতি অনুযায়ী, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী, উচ্চশিক্ষা পর্ষদের সুপারিশ অনুযায়ী শিক্ষা দপ্তর 2, 6, 8 পরীক্ষা বাতিল করল। ওই দিন কোনো পরীক্ষা হবে না। শুক্রবারই সিবিএসসি আইসিএসসি বোর্ডের বাকি পরীক্ষা বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরই রাজ্য জানিয়ে দিল কোভিড পরিস্থিতিতে কোনো রকম ঝুঁকি নেওয়া হবে না। পরীক্ষা গ্রহণের যে নিষেধাজ্ঞা, যে নির্দেশাবলী সুপ্রিম কোর্ট জারি করেছে, তাকে সঙ্গতি রেখেই বিশেষজ্ঞ কমিটি শিক্ষাবিদদের নিয়ে যে কমিটি, সেই কমিটির সুপারিশ মেনে, উচ্চশিক্ষা পর্ষদের সুপারিশ মেনেই আমরা পরীক্ষা বাতিল করলাম। করোনা পরিস্থিতির জেরে চলতি বছর মাঝপথেই স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তখন উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নেয় 29শে জুন থেকে 6 জুলাইয়ের মধ্যে বাকি পরীক্ষা হবে। আমফানের জেরে তারিখ আরও পিছিয়ে যায়। 2, 6 ও 8 জুলাই পরীক্ষার দিন ঠিক করা হয়। কোভিড-19 সংকটের আবহে সেই পরীক্ষা হচ্ছে না। বিশেষজ্ঞদের সুপারিশ মেনে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। মূল্যায়নে সন্তুষ্ট না হলে ফের পরীক্ষার সুযোগ, পরীক্ষায় বসার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। যদি দেখা যায় সেই মূল্যায়নে কেউ খুশি নন, তাহলে বা তারা মনে করছেন তার থেকে ভালো হতে পারত, তাহলে সময়ের পরিবর্তন হলে, এই করোনার প্রভাব মুক্ত হলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যা উচ্চশিক্ষা পর্ষদ বিজ্ঞাপিত করবে। নতুন পদ্ধতিতে কিভাবে মূল্যায়ন হয় এখন সেদিকেই তাকিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। নিউজ 18 বাংলা। সেক্ষেত্রে পরীক্ষার্থী এবং অভিভাবকদের এই মুহূর্তে চিন্তা একটাই, মূল্যায়ন কিভাবে হবে। বলা হচ্ছে সিবিএসসি মডেলেই হবে উন্নয়ন। উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পর মূল্যায়ন হবে সিবিএসসি মডেলে, এবং যদি সেই মূল্যায়ন কোনোভাবে কারো পছন্দ না হয়, পরীক্ষার্থীর যদি পছন্দ না হয়, তাহলে নতুন করে পরীক্ষার বসার সুযোগ থাকছে। যদি মূল্যায়নে সন্তুষ্ট না হয়, তাহলে ফের পরীক্ষায় বসার সুযোগ থাকছে তার জন্য। এবং বিশেষজ্ঞ কমিটির সুপারিশ, কোনো পরীক্ষার্থী যে বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে, বাকি থাকা পরীক্ষায় তাকে সেই নম্বরই দেওয়া হবে। সেক্ষেত্রে মূল্যায়ন করে পাওয়া নাম্বারের থেকে যদি কম বেশি যাই পান না কেন, কেউ যদি নতুন করে পরীক্ষায় বসেন, তাহলে সেই পরীক্ষায় বসার পর পরীক্ষায় যে নাম্বার পাবেন সেই নম্বরই চূড়ান্ত হিসেবে ধরা হবে।
যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে, যে পরীক্ষাগুলো হয়েছে তার মধ্যে যেটা বেস্ট পারফরমেন্স, তার নিরিখেই, এটা আমার ব্যক্তিগত মতামত, তার নিরিখেই ছাত্রছাত্রীরা রেজাল্ট পেলে নিশ্চয়ই ছাত্র স্বার্থেই যাবে। তবে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে যাদের আর্টসের এখনও 3টে সাবজেক্ট বাকি আছে, তাদের ক্ষেত্রে যদি এই ধরনের মার্কসটা সন্তোষজনক জায়গায় যাবে বলে মনে হয়, যদি কোনো কারণে না যায় একটা অল্টারনেটিভ পথ তো ব্যবস্থা রয়েইছে, আরেকবার পরীক্ষা। অতএব এর সিদ্ধান্ত নিশ্চয়ই অত্যন্ত সুদূর প্রসারী এবং অনেক দূর চিন্তাভাবনা করি এই সিদ্ধান্ত সরকারিভাবে নেওয়া হয়েছে। এটাই পক্ষে অত্যন্ত সহায়ক বলে আমার মনে হয়। ওরমভাবে কখনোই বিচার করা যায় না, কারণ সবারই সব সাবজেক্ট স্ট্রং নয়। এবার কারোর যদি সাবজেক্ট খারাপ হয় পরীক্ষায়, কোনো আগে হতেই পারে খারাপ হয়েছে, হয়তো যে বাকিগুলো হতো সেটা হয়তো ভালো হতো। এবার যে হলো না সেইটার ওপর কখনোই ডিপেন্ড হবে না নাম্বারটাও। সিবিএসসির ক্ষেত্রে কি হবে? সিবিএসসির দ্বাদশ এবং দশম শ্রেণীর ক্ষেত্রে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তেই সায় দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সেক্ষেত্রে মূল্যায়ন হবে যে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে সেই পরীক্ষার উপর ভিত্তি করে। এবং আইসিএসসির ক্ষেত্রে মূল্যায়ন কিভাবে হবে তা জানানোর জন্য আইসিএসসি বোর্ড 7 দিন সময় পাচ্ছে। পরীক্ষা যা হওয়ার হয়ে গিয়েছে। এবছর নতুন করে আর কোনো দশম বা দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা নেওয়া হবে না। সিবিএসইর প্রস্তাব মেনে নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবারের রায়ের পর এ নিয়ে যাবতীয় অনিশ্চয়তা কেটে গেল। শুক্রবার বিচারপতি এম খানুলকারের নেতৃত্বাধীন বেঞ্চ দুটি জিনিস স্পষ্ট করেছে। দশম এবং দ্বাদশ শ্রেণীর বাকি থাকা সব পরীক্ষা বাতিল, দ্বাদশে ঐচ্ছিক পরীক্ষা হতে পারে। ইতিমধ্যেই যে পরীক্ষা নেওয়া হয়েছে তার ভিত্তিতে মূল্যায়ন করেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টে তেমনই প্রস্তাব দেয় সিবিএসই। সেই প্রস্তাব মেনে নিয়েছে শীর্ষ আদালত। সব বিষয়ে পরীক্ষা দিলে তার ভিত্তিতে ফল, 3টির বেশি পরীক্ষায় বেস্ট অফ 3-র ভিত্তিতে ফল, 3 বিষয়ে পরীক্ষা দিলে বেস্ট অফ 2-র ভিত্তিতে ফল, 3টির কম পরীক্ষা দিলে অভ্যন্তরীণ মূল্যায়নে ফল। শুক্রবার বোর্ডের আইনজীবী আদালতে জানান 15ই জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করবে সিবিএসই। তবে মূল্যায়ন নিয়ে সিবিএসই রাস্তায় হাঁটছে না আইসিএসই। কিভাবে মূল্যায়ন হবে তা স্থির করতে সময় চেয়ে আবেদন করে আইসিএসই। সেই আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত জানায় 7 দিনের মধ্যে মূল্যায়ন পদ্ধতি ঠিক করবে আইসিএসই। বোর্ড শীর্ষ আদালতে মূল্যায়ন পদ্ধতি নিয়ে রিপোর্ট দেবে। ঐচ্ছিক পরীক্ষা নিতে সিদ্ধান্ত নিতেও 7 দিন সময়। আগামী 18 থেকে 23 জুলাইয়ের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স এবং নেট হবে কিনা সেই প্রশ্ন সুপ্রিম কোর্টে শুনানিতে উঠে আসে। যদিও সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র। নিউজ 18 বাংলা। সিবিএসইর বাকি পরীক্ষা বাতিল এবং যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে তার ভিত্তিতেই চূড়ান্ত মূল্যায়ন হবে। কিভাবে দেখছে পরীক্ষার্থীরা, যারা পড়াশোনা করেছে 1 বছর ধরে, যারা পড়েছে, যারা সিবিএসই পরীক্ষা দিয়েছে, তারা কিভাবে দেখছে এই সিদ্ধান্ত? পুরো স্যাটিসফাইড না, কিন্তু এই প্যান্ডেমিকের জন্য তো কিছু একটা প্রবলেম হতে পারে, কিন্তু অনেক স্টুডেন্টরা এটাতে সার্ভার করতে পারে। কেন কি ওরা হয়তো পুরো এক্সাম দিলে বেস্ট একটা পার্সেন্টেজ আসতো, অ্যাভারেজে ওদের হয়তো ওভারঅল পার্সেন্টেজ ডাউন হয়ে যেতে পারে। তারপরে যারা বেস্ট পারফরমেন্স, যারা হয়তো আগে যে 5টা এক্সাম দিয়েছে বা 3টা এক্সাম দিয়েছে, ওটা ওদের না বেস্ট পারফরমেন্স থাকে, ওটা ওদের বেস্ট সাবজেক্ট না থাকে, যেটা ওরা মিস করছে ওটা হয়তো বেস্ট সাবজেক্ট থাকতে পারে, ওটাতে ওরা ভালো পারফর্ম করে আরও ভালো মার্কস আনতে পারতো। এখন যে কন্ডিশন আছে ওর মধ্যে এক্সাম দেওয়াটা প্র্যাকটিক্যালি পসিবল নয়, আমাদের হেলথ রিস্কটা খুব বেশি, ওর জন্য আই ফিল দ্যাট দিস ইজ দ্য বেস্ট। আর আমার পার্সোনালি আমার 5 সাবজেক্টের এক্সাম হয়ে গেছে, সো ওর মধ্যে টপ 3টা অ্যাভারেজ, আই গেস ইটস দ্য বেস্ট সলিউশন। আমার তাতে অসুবিধাটা হচ্ছে যারা বেশি পরীক্ষা দিয়েছে, যেরকম আমি 4টে পরীক্ষা দিয়েছি, আমার 2টো পরীক্ষা বাকি। আমার কয়েকজন ক্লাসমেট একটু অন্য কম্বিনেশন ছিল যাদের, ওরা 5টা পরীক্ষা দিয়েছে আর একটা বাকি শুধু। এখানে ওদের একটা ডিস্টিংক্ট অ্যাডভান্টেজ আছে, বিকজ আই এম সিলেক্টিং মাই বেস্ট 3 আউট অফ 4টে সাবজেক্ট, কিন্তু ওদের 5টা সাবজেক্ট আছে, ওদের এক্সট্রা ফ্রিডমটা আছে, তাই মোস্ট প্রবাবলি ওদের অ্যাভারেজটাও হায়ার হবে। গত 24 ঘন্টায় রাজ্যে রেকর্ড সংক্রমণ আর কোভিডের চিকিৎসার খরচ এবারে বেঁধে দিল রাজ্য। এই সব খবর নিয়ে ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रोके तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইমন অরেঞ্জ ডিশওয়াশ। आ गया नया स्पार्कल। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অভিজিৎ।
অতনু, গত 24 ঘন্টায় বলা যেতে পারে এতদিনের মধ্যে সর্বাধিক এখানে আক্রান্ত হয়েছে 542 জন, এবং রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 16,190 জন। এছাড়া গত 24 ঘন্টায় 345 জন করোনা মুক্ত হয়েছে, ফলে রাজ্যে মোট করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে 10,535 জন। অন্যদিকে 10 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়, যার মধ্যে হাওড়া জেলাতে 4 জন, কলকাতায় 3 জন, উত্তর 24 পরগনা, হুগলিতে 1 জন এবং দক্ষিণ 24 পরগনায় 1 জন। ধন্যবাদ অভিজিৎ। এবং কোভিড চিকিৎসার খরচ এবার বেঁধে দিল রাজ্য। করোনা পরীক্ষা, চিকিৎসকের কনসালটেশন ফি বা পিপিই বাবদ চার্জ সব বেসরকারি হাসপাতালে নির্দিষ্ট করে দেওয়া হলো। করোনা পরীক্ষার জন্য 4,500 টাকা চার্জ ছিল, এখন সেটা 2,250 টাকা। কনসালটেশন ফি 5,000 ছিল, সেটা 1,000 টাকা। এবং পিপিইর ক্ষেত্রে 4,500 থেকে 8,000 টাকা ছিল, যা এখন 1,000 টাকা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শুনে নেব। 4,500 টাকা করে নেওয়া হচ্ছিল প্রাইভেট হসপিটালে, গভর্নমেন্ট তো ফ্রি, আমরা নিজেরাই টাকা দিচ্ছি কোভিড টেস্টের জন্য। সেটাকে আমরা 4,500 টাকাটাকে 2,250 করে দিয়েছি, এটা গভর্নমেন্ট রেট করে দিয়েছে একটা। 2 হচ্ছে পিপিই অ্যান্ড আদার প্রোটেক্টিভ গিয়ার চার্জেস ফর ইনডোর পেশেন্ট 1,000 টাকা পার ডে। কনসালটেশন ফিস ফর ইনডোর পেশেন্ট 1,000 টাকা, 5,000 টাকা থেকে কমিয়ে 1,000 টাকা করা হয়েছে। বাদবাকি যেগুলো আছে কোভিড পেশেন্টদের জন্য, বাদবাকি রেটের যেটা ব্যাপার আছে, অনেক হসপিটাল অলরেডি কমিয়েছেও। বাদবাকি যেগুলো আছে সেটা সিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিএস এবং হেলথ ডিপার্টমেন্ট বসে তারা একটা সিদ্ধান্ত নিয়ে 2-3 দিনের মধ্যে আপনাদের জানিয়ে দেবে। এই যে মুভ সরকারের কিংবা অনারেবল চিফ মিনিস্টার যেটা উনি বলেছেন, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এটা আমাদের রেসপন্সিবিলিটি, ওনার সঙ্গে থাকা এবং একসঙ্গে আমাদের কোভিডের এগেইনস্টে ফাইট করা। হটস্পট জোন থেকে স্পেশাল ট্রেনে আপত্তি রাজ্যের, কি বলছেন মুখ্যমন্ত্রী? 10টা করে স্পেশাল ট্রেনের নাম করে 10টা করে ট্রেন আসছে সমস্ত হটস্পট এরিয়া থেকে। আমরা সেটাও একটা চিঠি লিখছি রেলকে, যে হটস্পট এরিয়া থেকে প্লিজ, আমরা যতক্ষণ না বলছি, যতক্ষণ কন্ট্রোল না হয়, ততক্ষণ হটস্পট এরিয়া থেকে করোনা পেশেন্ট পাঠাবেন না। কারণ কোনো সিস্টেম মানা হচ্ছে না, ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে রেল, প্লেন সব চালু করে দেওয়া হলো, তার আবার লকডাউনের গুরুত্ব কি? বিমানের ক্ষেত্রেও আরেকটু কড়াকড়ি চায় রাজ্য, আর সেই মর্মে চিঠি দেওয়া হয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে। কারণ উড়ানে মানা হচ্ছে না কোভিড প্রোটোকল, কোয়ারেন্টিনে থাকার নির্দেশও মানা হচ্ছে না, তাই মাসে 2 বার অন্তর্দেশীয় উড়ান এবং মাসে 1 বার আন্তর্জাতিক উড়ানের প্রস্তাব রাজ্যে। এখানে করোনার সংখ্যা বেশি, সেই জায়গাগুলো থেকে ডোমেস্টিক ফ্লাইট জুলাই পর্যন্ত আসা বন্ধ করতে। আমার ডোমেস্টিক ফ্লাইট কলকাতা থেকে বাগডোগরা চলুক, কলকাতা থেকে অন্ডাল চলুক, অন্ডাল থেকে বাগডোগরা চলুক, আমার কোনো আপত্তি নেই। আর বাইরের ফ্লাইট 15 দিনে 1 দিনে চলুক, আমার কোনো আপত্তি নেই। ডোমেস্টিক ফ্লাইটও আমরা দেখে নেবো, টেস্ট করে নেবো হেলথ প্রোটোকল মেনে। আর বিদেশের ফ্লাইট মাসে 1 দিন চলুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তি হচ্ছে এই কারণে, কারণ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি হেলথ প্রোটোকল মানা হচ্ছে না, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে যাচ্ছে না। তাকে ট্র্যাক করবেন কি করে আমার কাছে যদি ইনফরমেশন না থাকে? एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रोके तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইমন অরেঞ্জ ডিশওয়াশ। आ गया नया स्पार्कल। বৃহস্পতিবার এবং শুক্রবার কিভাবে বেড়েছে? বুধবার 81 টাকা 45 পয়সা থেকে বৃহস্পতিবার 81 টাকা 61 পয়সা এবং শুক্রবার 81 টাকা 82 পয়সা। ঠিক একইভাবে কলকাতায় ডিজেলের দামও বেড়েছে। কলকাতায় ডিজেলের দাম বুধবার ছিল 75 টাকা 6 পয়সা, বৃহস্পতিবার 75 টাকা 18 এবং আজ শুক্রবার 75 টাকা 34 পয়সা। অর্থাৎ এইভাবে কলকাতায় পেট্রোল এবং ডিজেলের দাম যখন বাড়ছে, তখন খুব স্বাভাবিকভাবেই পণ্য যখন নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে আসা হচ্ছে, সেই সব পণ্যের দামও বাড়বে। অর্থাৎ বাজারে শাক সবজি, মাছ, ডিম সবকিছুর দামই আগুন।
প্রথমে লকডাউন, তার মধ্যেই আমফানের তাণ্ডব। এবার জ্বালানির আঁচে হাত পুড়ছে আম আদমির। শাকসবজি থেকে মাছ, ডিম দামের ছ্যাঁকায় হাত দেওয়াই দায়। সবজির মধ্যে লঙ্কার দাম ছিল 60 টাকা প্রতি কিলো, যা হয়েছে 80 টাকা। পটল 40 টাকা থেকে বেড়ে হয়েছে 50 টাকা। কুমড়ো 25 টাকা থেকে 30 টাকা। বেগুন 60 টাকা থেকে 80 টাকা প্রতি কিলো। জ্যোতি আলু 22 টাকা থেকে 24 টাকা। চন্দ্রমুখী আলু 26 টাকা থেকে 30 টাকা হয়েছে। মাছের দামও এক লাফে অনেকটাই বেড়েছে। কাটা রুই যা আগে 300 টাকা প্রতি কিলো বিক্রি হতো, তা এখন 350 টাকা। পার্শে 450 টাকা থেকে বেড়ে 500 টাকা। কাতলা কাটা 350 টাকা থেকে বেড়ে হয়েছে 400। ডিম 5 টাকা থেকে বেড়ে হয়েছে 6 টাকা প্রতি পিস। ডালের দামেও আগুন। মুসুর ডাল 75 টাকা থেকে বেড়ে হয়েছে 80 টাকা। সোনামুগ 135 টাকা ছিল, যা এখন 140 টাকায় কিনতে হচ্ছে। সাদা তেল লিটার প্রতি দাম ছিল 95 টাকা, যা এখন 100 টাকা। সর্ষের তেল 105 টাকা থেকে বেড়ে হয়েছে 110 টাকা। লকডাউনে অনেকেই কাজ খুইয়েছেন, অনেকের চাকরি থাকলেও কমেছে আয়। বেড়েছে মানে ভালোই বেড়েছে। হ্যাঁ, আমাদের মধ্যবিত্তদের মধ্যে নাগালের বাইরে এটা। অসুবিধা তো হবেই সাধারণ মানুষ হিসেবে। এমনি সব জায়গায় অনেকেরই পে কাট হচ্ছে, অনেকেরই চাকরি চলে যাচ্ছে। সেখানে এরকমভাবে যদি জিনিসের দাম বাড়ে সত্যিই খুব অসুবিধা হয়। ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে বাজারে এসে হাত পুড়ছে আম জনতার। ব্যবসায়ীদের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত ডিজেলের দাম কমছে ততক্ষণ পর্যন্ত এই বাজার অগ্নিমূল্য বজায় থাকবে। অলরেডি আমপানের পর থেকে দামটা বাড়তে আরম্ভ করেছে, তার মধ্যে আবার পেট্রোলের দাম একটু বাড়লো, ওটার প্রভাব কিছু পড়েছে। তারপরে লকডাউনটা তো আছেই, করোনা ভাইরাসের আতঙ্কে অনেকে বেরোচ্ছে না। যেখানে আমরা হয়তো সাধারণ মুটে দিয়ে কম পয়সা আনতাম, সেটা মুটে পাওয়া যাচ্ছে না, বেশি পয়সা দিয়ে আনতে হচ্ছে। মোটামুটি কিলোতে 40-এর মাল 50-60 এরকম হয়ে গেছে, মানে 10 টাকা 15 টাকা কিলো পার সব মাল। ট্রেনে করে যেটা আসলে 100 টাকার মধ্যে হয়ে যেত, যেই মালটা সেই মালটা 400-500 টাকা, মানে ডবল এর বেশি লাগে। আগামী দিনে আরো বাড়বে পেট্রোপণ্যের দাম। জ্বালানির হাত ধরে দাম বাড়বে শাক, সবজি, মাছ, ডিম সবকিছুরই। তাই অদূর ভবিষ্যতে দামের আঁচ থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে আম আদমির। নিউজ 18 বাংলা। একে লকডাউনের ধাক্কা, তার উপর জ্বালানির দাম, তার উপর বাজারে গেলে বাজার আগুন। খুব স্বাভাবিকভাবেই মানুষের হেসেলে এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থায় হিমশিম খেতে হচ্ছে। হাজব্যান্ড বলছে দোকান বন্ধ, হোটেল বন্ধ, বাড়িতে ভালো মন্দ রান্না খাওয়াও। ছেলে বলছে আমার জন্য এটা করো। বাজারে যাচ্ছি, যদি 100 টাকা নিয়ে যাই, সেই টাকায় কুলোতে পাচ্ছি না। কি করব বলুন? লকডাউনে খাবার অভ্যেসটাই বদলে গেছে। হামেশা ভালো মন্দ রান্নার জামানা শেষ। এখন রান্না শুধু প্রয়োজনের। তার উপর জ্বালানির দাম বাড়ায় শাক, সবজি, মাছ, মাংসের বাজার দর পকেটে ছ্যাঁকা দিচ্ছে। দামি গ্যাস, সব দিক সামলাতে ঘাম ছুটছে হাতিবাগানের প্রিয়াঙ্কার। বাজারে গেলেই মাথা ঝিমঝিম। মানে আমরা ঘরে যে কোন জাতাকলে পিষে আছি, যে পরিমাণটা আমরা খেতাম বা যে পরিমাণটা কিনতাম, তার থেকে কম পরিমাণ আমাদের কিনতে হচ্ছে। পরের দিন আবার আমাকে যখন বাজার যাচ্ছি, তার থেকে আবার একটু হয়তো কোনো কারণে দাম বেড়ে যাচ্ছে। উত্তরের প্রিয়াঙ্কার মতোই হাল যাদবপুরের পিয়ালি ভট্টাচার্যের। পূর্বাচলের ভট্টাচার্যদের রং, সিমেন্ট, প্যারিসের ব্যবসা। লকডাউনে ব্যবসা বন্ধ, অর্ডার নেই, আসছেন না শ্রমিকরাও। পুঁজি ভেঙেই 8 সদস্যের রোজ নামচা। যাদের নিয়ে কাজ করি তারা আসতে পারছে না। কিছু কাজ যদি থাকেও সেগুলো করা সম্ভব হচ্ছে না, কারণ লোকের বাড়িতে এই সময় ঢোকাটা কেউ ঢুকতে দিচ্ছে না। তো সেই হিসেবে পুরোপুরি কাজ এখন বন্ধ আছে। পরিবারের 2 খুদে সদস্যের স্কুলের খরচই মাসে 6000 টাকা। তার মধ্যে চিন্তা বাড়িয়েছে শাকসবজি, গ্যাসের দাম। বাজার দর খুবই, এখন কি খেতে হবে কোনো রকম, এটা এনে ওটা, ওটা এনে এটা, এইভাবে হচ্ছে আর কি। অনেকটাই কম করতে হয়েছে। যেখানে আমাদের 2-3টে হতো, সেখানে 2টো দিয়ে বা 1টা দিয়ে এরকম চালাতে হচ্ছে, এরকম হয়। লকডাউন থেকে জ্বালানি দুঃসময় বেড়েই চলেছে। শান্তি উড়েছে সাধারণ মানুষের। স্বাভাবিক জীবনে ফিরতে আর কত দেরি? প্রশ্নগুলো মাথা কুটে মরে। ক্যামেরায় অসিত দাস ও সুমন বসুর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী ও শিবাশিস মৌলিক, নিউজ 18 বাংলা। শুধু কি হেসেলে? রাস্তায় বেরোলেও নাজেহাল দশা। যেহেতু জ্বালানির দাম বেড়েছে, তাই বাসের ভাড়া বাড়ানোর জন্য সবাই দাবি করছেন, চাপ দিচ্ছেন। আর যেহেতু বাসের ভাড়া বাড়ানো হচ্ছে না, তাই বাসও রাস্তায় কম। আর এই সুযোগে অটোর ভাড়া যে যার ইচ্ছে মতো হাঁকিয়ে চলেছে।
আনলকে অফিস খুলেছে, দিন দিন রাস্তায় ভিড়ও বাড়ছে, কিন্তু সেই তুলনায় বাস কম। অতিরিক্ত ভাড়া দিয়েও ঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো মুশকিল। পাওয়া যাচ্ছে কিন্তু কম, এবার যার যা ইচ্ছা ভাড়া নিচ্ছে। ভাড়া এখানে ছিল 9 টাকা, সেটা নিচ্ছে 15 টাকা। আগে নর্মাল অফিসের জন্য বাড়ি থেকে বেরোতাম একটা টাইমে, এখন এই রাস্তায় প্রবলেমের জন্য বাস গাড়ির জন্য এখন অনেক আগে বেরোতে হয়, অন্তত 1.5-2 ঘন্টা আগে টাইম হাতে নিয়ে বেরোতে হয়। বেড়েই চলেছে ডিজেলের দাম, ভাড়া না বাড়ালে উপায় নেই। মালিকদের মতো মত বাসকর্মীদেরও। বাড়বে 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 তো ভালো। হ্যাঁ, এই সামনের মাস থেকেই মিনিমাম ভাড়া তো 10 টাকা হওয়া দরকার। রাস্তায় হাতে গোনা বাস, বাস মিনি বাসে চিড়ে চ্যাপ্টা ভিড়ে দূরত্ব বিধিও শিখে, তাই সুযোগ বুঝে ইচ্ছে মতো ভাড়া হাঁকছে অটো। হ্যাঁ, ভাড়া পড়েছে 5 টাকা 10 টাকা পড়েছে। খরচা তো বেড়ে গেছে, 20-30 টাকা এক্সট্রা নিচ্ছে, তার মানে আপনার কত হলো 1000 টাকা মাসে অটো ভাড়া। খরচা তো অনেকই বেড়ে গেছে, আপনার যেমন অটো ভাড়া বেড়েছে, বাস ভাড়া অনেক বেড়ে গেছে। মানে যেখানে আপনার 7 টাকা করে নিত সেখানে আবার 10 টাকা করে নিচ্ছে। যাত্রী কম তাই ভাড়া বেশি, প্রশ্নের মুখে যুক্তি তৈরি অটো চালকদের। আমি ভাড়া তো বেশি নিচ্ছি না, লোক কম নিচ্ছে। লোক তো কম নিচ্ছি, লোক কম নিলে এক ভাড়া, 4 জন তুললে ওই যা ভাড়া তাই। বাস হোক বা অটো, ঘরের বাইরে পা রাখলে বাড়তি খরচই যেন এখন নিউ নর্মাল। নিউজ 18 বাংলা। বাগনান কাণ্ডের খবরে নজর রাখতে হবে, তার কারণ বাগনান কাণ্ডে কুচবিহারকে আগেই বহিষ্কার করেছিল দল। এবার কুচবিহার স্ত্রী অর্থাৎ পঞ্চায়েত সদস্য রমা বেরাকেও দল থেকে বহিষ্কার করা হলো। গ্রামীণ জেলা তৃণমূল বহিষ্কারের কথা ঘোষণা করলো অভিযুক্ত কুচবিহার স্ত্রী রমা, বাগনান 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। মঙ্গলবার রাতে বাগনানের গোপালপুরে গাছ বেয়ে ছাদে উঠে এক কলেজ ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ ওঠে এবং মেয়েকে বাঁচাতে গিয়ে মা খুন হন বলে অভিযোগ। বুধবার অভিযুক্ত তৃণমূল নেতা কুচবিহারকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত অভিযুক্ত তৃণমূল কর্মী শোভন মণ্ডল ও দুজনকে আগেই দল থেকে বহিষ্কার করে তৃণমূল। বাগনানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আপনারা নিশ্চয়ই জানেন যে তৃণমূল কংগ্রেস কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না, তাই কুচবেড়া এবং পঞ্চায়েতের সদস্য রমা বেরাকে আমরা দল থেকে ইতিমধ্যেই বহিষ্কার করেছি এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষ সরকার যে প্রকৃত অর্থে মানুষের সাথে এবং দেশে যে আইনের শাসন আছে তার প্রমাণিত ঘটনার 24 ঘন্টার মধ্যে আসামিকে সরকার প্রশাসন গ্রেপ্তারও করেছে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে হাওড়া জেলিয়াপাড়ায় এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠল এবং ব্যবসায়ীর প্রেমিকা এবং তার ছেলেও হাসপাতালে ভর্তি। খিদিরপুরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী আশিস সিং শুক্রবার হাওড়ার জেলিয়াপাড়ার একটি ফ্ল্যাট থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আশিসকে মৃত ঘোষণা করা হয়। ঠিক কি হয়েছিল ওই ফ্ল্যাটে? প্রতিবেশী এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার জেলিয়াপাড়ার ওই ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকেন কীর্তন গায়িকা কবিতা দুবে। ব্যবসায়ী আশিস সিং এর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ব্যবসায়ীর পকেটে পাওয়া গিয়েছে একটি চিরকুটে লেখা। কবিতা কয়েকদিন ধরেই ব্যবসায়ীকে ভয় দেখাচ্ছিলেন, বিভিন্ন বিষয়ে চাপ দিচ্ছিলেন। ব্যবসায়ী মহিলাকে খুন করে আত্মহত্যার পরিকল্পনা করেন। আশিস পরিকল্পনা মাফিক কবিতার ফ্ল্যাটে পৌঁছলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ছুরি কাঁচি দিয়ে একজন আরেকজনকে কোপাতে থাকেন, দুজনেই জখম হন। মহিলা ফোন করে স্বামী ও ছেলেকে ডাকেন। মহিলা ছেলে বিশাল দুবে ব্যবসায়ীকে ফের কাঁচি দিয়ে কোপায়। যেটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল তা হচ্ছে এই যে মেশিন, সেলাই মেশিন। এই সেলাই মেশিনের এখানেই ছিল একটি কাঁচি, সেই কাঁচি দিয়েই মূলত আশিসবাবুকে হত্যা করা হয়। জখম মহিলাকে হাসপাতালে নিয়ে যান স্বামী। চিৎকারে প্রতিবেশীরা জড়ো হওয়ার পর পালিয়ে যায় ছেলে বিশাল দুবে।
তখনও জখম অবস্থায় পড়েছিলেন আশিস সিং। কোনো মতে তিনি বাড়িতে ফোন করে ঘটনা জানান। পরিবার এসে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। দুই ছেলে ছিল আর কবিতা দেবী ছিল, কিন্তু দুই ছেলে আর কবিতা দেবীর সামনেই ঘটনাটা ঘটেছেন। ওনার সাথে কোনো রকম সম্পর্ক হয়েছেন। ওনার ছেলেরা এখন এসেছেন, বলছেন যে এই আন্টি তো আমাদের বাড়িতে যায়। हल्ला हुआ, हम गेट खोले तो देखिए एकदम कोई चिल्ला रहा है। फिर देखिए कोई आदमी था ऐसे सोया था, उसके पूरा पेट के पास में पूरा खून खून था। কবিতা এবং তার ছেলে বিশাল দুবেকে গ্রেফতার করেছে পুলিশ। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। লকডাউনের জেরে আর্থিক অনটন আর তাই সপরিবারে আত্মহত্যার চেষ্টা। রিজেন্ট পার্কের ঘটনা এরকমই বলছেন প্রতিবেশীরা। মা ও দুই ছেলে হাসপাতালে ভর্তি। রিজেন্ট পার্ক থানা এলাকার সোনালী পার্কের উষা অ্যাপার্টমেন্ট। শুক্রবার সকালে 3 তলার ফ্ল্যাটে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ষাটোর্ধ্ব মহিলা ও তার দুই ছেলে। বড় ছেলে এক আত্মীয়কে ফোন করে বিষ খাওয়ার কথা জানান। সেই আত্মীয়ই খবর দেন রিজেন্ট পার্ক থানায়। আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে বাঘাযতীন হাসপাতালে ভর্তি করা হয়। দেখলাম টেচারে করে মা আর এক বড় ছেলে ওনার হেঁটেই উঠলেন টেচারে, আর মা আর ছোট ছেলেকে টেচারে করে তুললেন অ্যাম্বুলেন্সে। প্রতিবেশীদের দাবি দুই ছেলেই মানসিক সমস্যায় ভুগছেন। মা ইমিটেশন গয়না ফেরি করে সংসার চালান। লকডাউনে রোজগার বন্ধ। গত 3 মাস বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল কিছুই মেটাতে পারেননি। সম্ভবত অভাবের তাড়নাতেই এই চরম সিদ্ধান্ত। আর্থিক অবস্থা মনে হয় মোটামুটি খারাপ, ওর জন্যই কিছু একটা করেছে। ছেলে দুটো তো কিছু সেরকম করতেন না, মাই করতেন যা করার। পুলিশ সূত্রে খবর, বড় ছেলে হাইকোর্টে এক আইনজীবীর মুহুরির কাজ করেন। লকডাউনে আদালত বন্ধ, বন্ধ রোজগারও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান চরম আর্থিক অনটনেই আত্মহত্যার চেষ্টা করেন মা ও দুই ছেলে। কোনো দেনা ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। 3 জনের বয়ানের অপেক্ষায় এখন তদন্তকারীরা। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী ও সুজয় পাল, নিউজ 18 বাংলা। एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रो के तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইমন অরেঞ্জ ডিশওয়াশ। आ गया नया स्पार्कल। চীন রণংদেহী, ভারতের পাশে আমেরিকা। বৃহস্পতিবার ভার্চুয়াল ব্রাসেলস ফোরামে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও বলেন, চীন আগ্রাসী নীতিতে চলছে। চীনা কমিউনিস্ট পার্টির পদক্ষেপ ভারতের কাছে বিপদ। চীনা কমিউনিস্ট পার্টির আগ্রাসী নীতিতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স এবং দক্ষিণ চীন সাগরের নিরাপত্তাও বিপন্ন। তাই চীনা সেনার মোকাবিলায় মার্কিন সেনা মোতায়েন করা হবে। মার্কিন সেনার সংখ্যা ইউরোপে কমিয়ে এশিয়ায় বাড়ানো হবে। প্রথম ধাপে জার্মানিতে মার্কিন সেনার সংখ্যা 52,000 থেকে কমিয়ে 25,000 করা হচ্ছে। বাস্তব পরিস্থিতি দেখে বিশ্বের নানা প্রান্তে মোতায়েন মার্কিন সেনার পুনর্বিন্যাসের পথে হাঁটবে আমেরিকা। করোনা নিয়ে এমনিতেই আমেরিকা চীনের মধ্যে সংঘাত। এরই মাঝে 15ই জুন চীন লাদাখে ভারতের ওপর হামলা চালায়। এর নিন্দায় সরব হয় আমেরিকা। চীন অবশ্য দাবি করে ভারত নাকি একতরফা উস্কানি দিয়েছে। এই অভিযোগ প্রথম থেকেই উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। চীনের তত্ত্ব খারিজ করে মার্কিন গোয়েন্দারাও জানান, পিপলস লিবারেশন আর্মির এক জেনারেলের নির্দেশেই চীনা সেনারা ভারতীয় সেনাদের ওপর হামলা চালায়। এই প্রেক্ষাপটে এবার কয়েক ধাপ এগিয়ে সরাসরি নয়াদিল্লির পাশে দাঁড়ালো ওয়াশিংটন। জানিয়ে দিল, বেইজিংয়ের দাদাগিরি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। চীনা সেনার মোকাবিলায় এবার আসরে নামবে মার্কিন সেনা। এতে বেইজিংয়ের ওপর চাপ অনেকটাই বাড়ল বলে মত কূটনৈতিক মহলের। নিউজ 18 বাংলা। एक साथ